কোনো একটি গ্রামে শান্তা নামের একজন দরিদ্র মহিলা বসবাস করত, যার স্বামী অতিরিক্ত নেশা করার কারণে অকালেই মৃত্যুবরণ করে। এভাবেই তার 5 মেয়ের দায়িত্ব এসে পড়ে শান্তার ঘাড়ে। আর স্বামীর মৃত্যুর পর বাড়ির মালকিন তাদেরকে বাড়ি থেকে বের করে দেয় এবং সে থেকে শান্তা তার মেয়েদের নিয়ে রাস্তায় ঘুরতে শুরু করে। তার 5 মেয়ে, প্রথম 2টা মেয়ের বয়স ছিল 5 থেকে 3 বছর এবং অন্য 3টা মেয়ের বয়স ছিল 12 থেকে 9 বছরের মধ্যে। নিজের মেয়েদের সঙ্গে করে রাস্তায় হাঁটতে হাঁটতে সে একটি গাছের নিচে বসে পড়ে, যেখানে তার ছোট্ট মেয়ে তারা তাকে বলে, মা, অনেক ক্ষুধা পেয়েছে, কিছু খাইয়ে দাও না মা। হ্যাঁ মা, ও ঠিকই বলেছে। এখন দেখো আমাদের পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। সত্যি বাবা। আচ্ছা মা, এদের তোতলানো কবে ভালো হবে বলো তো? আরে মা, একটু বোঝার চেষ্টা কর, ওরা এখনো অনেক ছোট। যখন বড় হয়ে যাবে তখন সবকিছু ঠিক হয়ে যাবে। মা, তুমি জানো পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে আর আপু এখানে আমাদেরকে নিয়ে মজা করছে। আপু কি ক্ষুধা বুঝতে পারছে না? সকাল থেকে আমরা কিচ্ছু খাইনি। সত্যি মা, অনেক ক্ষুধা পেয়েছে, কিছু খাইয়ে দাও না মা। সকাল থেকে কিচ্ছু খাইনি, সকাল থেকে হেঁটেই যাচ্ছি, পায়ের মধ্যেও এখন অনেক ব্যথা হচ্ছে। বাবা চলে যাবার পর আমাদের সঙ্গে কত কি ঘটছে। কোনো ব্যাপার না মা, কিন্তু সবার আগে তোমাদের সুরক্ষার জন্য আমার একটা নিরাপদ জায়গা খুঁজতে হবে। দেখো মা, তোমরা কষ্ট করে আরেকটু সামনে চলো, আমি তোমাদের খাবারের ব্যবস্থা করব। মা, আর পারছি না, আমার পায়ের মধ্যে ব্যথা হচ্ছে। আচ্ছা ঠিক আছে মা, এসো, আমি তোমাকে আমার কোলে নিয়ে নিচ্ছি। এরপর শান্তা তার ছোট্ট মেয়েটিকে কোলে নেয় এবং তার বাকি বাচ্চাদের সঙ্গে সামনে এগোচ্ছিল। কিছু দূর এগোনোর পর শান্তা তার 5 মেয়েকে একটা হ্যান্ড পাম্প থেকে পানি খাইয়ে দেয় এবং একটা মন্দিরে চিন্নি বিতরণ করা হচ্ছিল। তারা সেখানে যায় চিন্নি খাওয়ার জন্য এবং মন্দিরের বাইরে বিতরণ করা খাবার থেকে সে তাদের মেয়েদেরকে খাবার খাইয়ে দেয়। খাবার শেষ হবার পর তার ক্ষুধার্ত বাচ্চারা আরও খাবার চায়। তখন পূজারী বলে, আরে তোকে আর তোর বোনদেরকে আমি 3বার খাবার খাইয়েছি, বিতরণ করতে বসেছি ঠিকই, কিন্তু তাই বলে কি সবকিছু বিতরণ করে দেবো নাকি তোদের জন্য? চল বেরো এখান থেকে, জানি না এই ভিখিরিগুলো কোথায় থেকে চলে আসে। তোদের জায়গা ওই নর্দমায়, রাস্তায়, ময়লার মধ্যে, বুঝলি? প্লিজ পূজারী, এমনটা বলবেন না, আমাদের অনেক ক্ষুধা পেয়েছে। পূজারী সাহেব, আমি আপনার সামনে হাত জোড় করছি, দয়া করে এমনটা করবেন না। আমার মেয়েদেরকে খাবার খেতে দিন। সকাল থেকে ওরা কিছুই খায়নি, আর না জানি আজকের পর আবার কবে খেতে পাবে। মনে হচ্ছে এই ভিখিরিগুলো এইভাবে মানবে না, ঘাট ধাক্কা দিয়ে এদেরকে এখান থেকে বের করে দিতে হবে। এরপর পূজারী ঘাট ধাক্কা দিয়ে 5 মেয়ে সহ শান্তাকে সেখান থেকে বের করে দেয়। এরপর তারা আবারও দিশেহারা হয়ে হাঁটতে থাকে। হঠাৎ করে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়। সে সঙ্গে সঙ্গে তার 5 মেয়েকে নিয়ে এসে একটা অনেক বড় গাছের নিচে দাঁড় করায়। গাছের নিচে এসেও তারা ভিজে যায়, আর শিবানী এবং পিউ দুজনে কাঁচতে শুরু করে। মা, অনেক ঠান্ডা লাগছে। মা, আমার অনেক কাপড় নিয়ে আসছে, আমার কাছে তো এই পরনের কাপড় ছাড়া আর কোনো কাপড়ও নেই। মা, আমাদের মাথার উপরে কোনো ছাদ দাও। মা, এই ছোট দুইজনে অসুস্থ হয়ে পড়বে। তোমরা চিন্তা করো না মা, এই বৃষ্টি থামতেই আমি তোমাদের জন্য একটা নিরাপদ জায়গা খুঁজে বের করব। এ কি, তারার তো জ্বর চলে এসেছে। জানি না আমাদের মতো দরিদ্রদের কপালে এ কেমন বিপদ নেমে এসেছে। আমার বাচ্চারা ঠান্ডায় কাঁপছে আর আমি কিচ্ছু করতে পারছি না। বাচ্চাদের তো অনেক জ্বর চলে এসেছে, কোনো একটা সাহারা দাও হে খোদা। তখন সামনে দিয়েই একটা ভ্যান গাড়ি যাচ্ছিল, যেখান থেকে একটা পলিথিন সেখানে পড়ে যায়। তখন শান্তা সেই পলিথিনটি ওঠায় এবং সেই পলিথিনটি সবার মাথা ঢেকে দেয়। দিয়ে তারা একটি পার্কের মধ্যে যায়, যেখানে যাবার পর তারা অনেক বড় বড় পাইপ দেখতে পায়। আর সেই পাইপের মধ্যে তারা 5 মা মেয়ে বসে পড়ে। দেখো মা, আজ থেকে এইটাই আমাদের বাড়ি, আমরা এখানেই থাকবো। বৃষ্টি কমে গেলে আমি আগুন জ্বালিয়ে দেব। এরপর কিছুক্ষণ পর বৃষ্টি থেমে যায়। তখন যখন শান্তা বাইরে থেকে অনেক কষ্ট করে কিছু শুকনো প্লাস্টিক এনে সেগুলোতে আগুন ধরাতে যায়, তখন একজন টোকাই এসে বলে, আরে বোন, কি করছো তুমি এসব? এগুলো পুড়িও না, এগুলো বিক্রি করে দাও। এগুলো বিক্রি করলে তুমি কম করে 20-30 টাকা পাবে। কিন্তু কোথায় ভাইয়া, সত্যি এগুলো বিক্রি করে আমি টাকা পাবো? হ্যাঁ হ্যাঁ, এই প্লাস্টিকগুলো কুড়িয়ে সেখানে জমা করে দাও, টাকা পাওয়া যায় ওইখানে। ভাইয়া, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই কথাটি বলার জন্য, আমার অনেক বড় উপকার হলো। এরপর শান্তা সেগুলো আর পোড়ায় না, সেগুলো সে নিয়ে গিয়ে প্লাস্টিকের দোকানে বিক্রি করে দেয়, যার থেকে সে 30 টাকা পায়।
সেই টাকা দিয়ে সে একটা সস্তার দোকান থেকে কিছু খাবার কিনে নিয়ে আসে, যেই খাবারগুলো সে তার মেয়েদেরকে ভাগ করে খাইয়ে দেয়। এটার থেকে তো ভালোই ইনকাম আসে। আমি একটা কাজ করি, আমিও প্লাস্টিক কুড়ানো শুরু করে দিই। এর থেকে আমি বাচ্চাদের জন্য খাবার জোগাড় করতে পারবো, আর তার জন্য ওষুধের ব্যবস্থাও করতে পারবো। বাচ্চারা তোমরা এখানেই থাকো, আমি আসছি। মা, আবার কোথায় যাচ্ছ? এক্ষুনি তো এলে তুমি। প্লাস্টিক কুড়োতে যাচ্ছি মা, যা দিয়ে তোমাদের পেট চালাতে পারবো। তো তুমি একা কেন যাচ্ছ? আমরাও তোমাকে সাহায্য করতে চাই মা। আচ্ছা ঠিক আছে, তুমি আর পিউ আমার সঙ্গে চলো। আর মা, পাখি, তুমি ওদের খেয়াল রেখো, তুমি তো বড় তাই না? আর শোনো, এখান থেকে কোথাও যেও না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো। এরপর শান্তা তার দুই মেয়েকে বুঝিয়ে দেয়। এরপর তার দুই মেয়ে তার সঙ্গে যায় প্লাস্টিক কুড়োতে এবং পাখি তার ছোট দুই বোনের খেয়াল রাখে। এরপর সে সেই প্লাস্টিকগুলো বিক্রি করে দেয়, যেখান থেকে সে কিছু টাকা পায়। এরপর এটাই হয় তার জীবন জীবিকার একমাত্র ভরসা। সে প্রতিদিন এভাবেই তন্ন তন্ন করে প্লাস্টিক খুঁজে বের করত এবং সেগুলো দোকানে গিয়ে বিক্রি করত। এরপর একদিন প্লাস্টিক কুড়োতে কুড়োতে শান্তা একটা স্বর্ণের আংটি পায়, যেটার মালিক খুঁজে না পাওয়ার কারণে সেটা বিক্রি করে সে একটা ভাড়ার বাড়ি নেয় এবং সেখানে তার 5 মেয়ের সঙ্গে বসবাস করে। উনুনে খাবার বানায় এবং প্লাস্টিক খুঁজে খুঁজে নিজের জীবন জীবিকা নির্বাহ করে। এমনভাবেই কেটে যায় 15টি বছর। তার 5 মেয়েও বড় হয়ে যায় এবং এরপর তারাও তাদের মায়ের সঙ্গে প্লাস্টিক কুড়োনোর কাজ শুরু করে। পাশাপাশি তারা পড়ালেখাও করে। তারা পড়ালেখাতে অনেক মেধাবী ছিল। তারা কিছু টাকা জমাও করেছিল, আর পড়ালেখাতে ভালো হওয়ার কারণে একটা ছোটোখাটো জায়গাতে তাদের চাকরিও হয়ে যায়, যার পর শান্তার বোঝাও কমে যায়। একদিন শান্তা তার 5 মেয়েকে বলে, মা, তোমরা আর কত কাজ করবে? তোমরা এখন 5 জনেই বড় হয়ে গেছো। আমি থাকি কি না থাকি কে বলতে পারে কখন কি হয়ে যায় আমার। এর কারণে আমি তোমাদের জন্য একটা সম্বন্ধ দেখেছি, যেখানে 5 ভাই আছে। তোমরা যেমন 5 বোন, ওরাও তেমন 5 ভাই। বিয়ে করে ওখানে তোমরা খুব সুখে শান্তিতে থাকবে। মা, তোমরা এই বিয়েতে রাজি তো? মা, তুমি আমাদের জন্য যেমনই সম্বন্ধ দেখেছো, তুমি আমাদের কখনো খারাপ চাইবে না। তার তোমার সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত। এর কিছুদিন পর সেই 5 ছেলের মা কাবেরী তাদের বাড়িতে আসে। দেখুন বোন, আপনার মেয়েদেরকে আমার খুব পছন্দ। ফর্সা, অনেক সুন্দর দেখতে, আর বাইরের কাজকামও জানে। এর কারণেই আমি আমার 5টা হীরার টুকরার সঙ্গে ওদের বিয়ে দিতে রাজি হয়েছি। কিন্তু দেখুন, দেওয়া নেওয়ারও একটা ব্যাপার আছে। আপনি চিন্তা করবেন না, 5 মেয়ের হিসাবে আমার কাছে যা আছে আমি সব কিছু প্রাণপণ দিয়ে চেষ্টা করব। আপনি বিয়ের জন্য প্রস্তুত হন। এমনটা শোনার পর কাবেরী সেখান থেকে চলে যায়। পরের সপ্তাহে শান্তার 5 মেয়ের সঙ্গে কাবেরীর 5 ছেলের বিয়ে হয়ে যায়। এরপর আসে বিদায় পালা। বিদায়ের সময় যৌতুকের জিনিসপত্র দেখে কাবেরী বিদায় আটকে দেয় আর বলে, দাঁড়াও তোমরা, মাফ করবেন শান্তা বোন, আপনাদের 5 মেয়েকে আমরা আমাদের বাড়িতে নিয়ে যেতে পারবো না। আপনি বলেছিলেন যথেষ্ট পরিমাণের যৌতুক দিবেন, কিন্তু এটা কি? 5 মেয়েকে বিদায় করার নামে একটা টিভি, একটা আলমারি আর একটা খাট, আর নগদ বলতে মাত্র 20,000 টাকা। 5 মেয়ের হিসাবে সব কিছু 5টা ভাগ করে দিতে পারতেন। দেখুন বোন, আমার যতটুকু সামর্থ্য হয়েছে আমি ততটুকুই দিয়েছি। অনেক যুদ্ধ করে আমি এগুলো অর্জন করেছি। আমি আমার মেয়েদের জন্য যথেষ্ট করেছি। আমার মনে হয়েছিল আপনি উদার মনের। এই যৌতুক আপনার কাছে কিছুই না। আমি আপনার সামনে হাত জোড় করছি, আমার মেয়েদের এত বড় সর্বনাশ করবেন না। আরে না, শুকনো কথায় চিড়ে ভিজবে না। আপনাকে যৌতুকের যথাযথ টাকা পরিশোধ করতেই হবে। এরপর শান্তা মানুষের সামনে হাত পাততে বাধ্য হয়, কখনো সবজিওয়ালার কাছে তো কখনো দুধওয়ালার কাছে। সে একের পর এক সবার কাছে যায়, কিন্তু কেউ তাকে সাহায্য করে না, সবাই ফিরিয়ে দেয়। নিজেদের মাকে এমন অসহায়ের মতো ছুটতে দেখে তাদের 5 বোনের চোখে অশ্রু চলে আসে এবং তারা তাদের শাশুড়িকে বলে, দেখুন মা, আমাদের মা অনেক কষ্ট করেছে জীবনে, অনেক কষ্ট করে আমাদেরকে এক এক করে নিজেদের পায়ে দাঁড় করিয়েছে। আর আপনি কোন জামানায় দাঁড়িয়ে আছেন? এই জামানায় এসে যৌতুক নেওয়া দেওয়া দুইটাই অপরাধ। ওইসব আমি কিছু জানি না। দেখুন মা, যখন জানেন না তখন জেনে নিন। আমাদের মা জীবনে অনেক কষ্ট করেছে, অনেক কষ্ট করে পড়ালেখা করিয়েছে আমাদেরকে। পাইপের মধ্যে আমরা বসবাস করেছি, প্লাস্টিক কুড়িয়ে সেগুলো বিক্রি করে আমাদেরকে খাবার খাইয়েছে, আর আমাদেরকে এভাবেই উনি যোগ্য করে তুলেছেন। কখনো কখনো খাবার জন্যও অনেক দিন আমরা ছটফট করেছি, তবুও মা আমাদের জন্য যথেষ্ট পরিমাণের
টাকা জমা করেছে। আচ্ছা মা, একটা কথা বলুন, আপনার ছেলেরা কি এতটাই অযোগ্য যে ওদের এখন যৌতুকের প্রয়োজন? কি মোহন, আপনিই বলুন। হ্যাঁ মা, তোমার ছেলেরা যোগ্য, ওদের যৌতুক চাই না। আর মা ওদেরকে অনেক কষ্ট করে যুদ্ধ করে লালন পালন করে এত বড় করে তুলেছে। এমনভাবে প্লাস্টিক বিক্রি করে বছরের পর বছর টিকে থাকা অনেক কঠিন একটা কাজ। আর মা, বোঝার চেষ্টা করো, একটা মা তার 5টা মেয়ে দিচ্ছে, যেটা একজন উদার মনের মানুষই পারে। এটাই ওনার কাছে এই পৃথিবীর সব থেকে বড় সম্পদ। আর কি চাই আমাদের? প্লিজ মা, নিজের বৌমাদেরকে বাড়িতে নিয়ে চলো এবার। তোমাদের মুখ থেকে এমন কথা শুনে আমি বুঝতে পারছি যে আমি আমার বাচ্চাদেরকে সঠিক শিক্ষা দিয়েছি। শান্তা বোন আর বৌমারা, তোমরা আমাকে ক্ষমা করে দাও। জানি না কিভাবে আমি এইসব বললাম, আমার মাথায় কোন ভূত চেপেছিল। আমার কোনো যৌতুক চাই না। সব থেকে বড় ধন সম্পদ তো তোমরা, যারা আমার বাড়িতে গিয়ে আমার বাড়িটাকে স্বর্গ বানিয়ে রাখবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বোন। মা, এত কষ্ট করে আমাদেরকে লালন পালন করার জন্য এবং আমাদেরকে যোগ্য করে তোলার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা চিরকাল ঋণী থাকবো তোমার কাছে। এরপর তারা 5 বোন মিলে তাদের মাকে জড়িয়ে ধরে আর কান্না করে। এরপর তারা মায়ের থেকে বিদায় নিয়ে শ্বশুর বাড়িতে চলে যায়। তারা 5 জন নিজেদের জীবনসঙ্গীর সঙ্গে নতুন একটা জীবন শুরু করে, যার পর থেকে তারা হাসি খুশিতে বসবাস করতে শুরু করে। অনেক দিন আগের কথা, কোনো একটি ঘন জঙ্গলের পাশে ছোট্ট একটি গ্রাম ছিল। সেই গ্রামে রানী নামক একটা মেয়ে তার পরিবারের সঙ্গে বসবাস করত। তার পরিবারে সে, তার মা এবং বাবা ছিল। রানীর মা সুলেখা ছিল একজন কৃষাণী। সে অন্যের ক্ষেতে দিনমজুরের কাজ করত। অন্যদিকে রানীর বাবা জমিদারের ফুল বাগানের দেখাশোনা করত। আর সেই পুরো গ্রামের মধ্যে শুধুমাত্র একটা স্কুলই ছিল। তাই যে তাদের বাচ্চাদেরকে স্কুলে পড়াতে চাইতো, সে সেই স্কুলে তাদের বাচ্চাদেরকে পড়াতো। তাই রানীও সেই স্কুলেই পড়ালেখা করত। অন্যদিকে জমিদারের মেয়ে শিবানীও সেই স্কুলেই পড়ালেখা করত। শিবানী এবং রানী দুজনেই ছিল অনেক ভালো বন্ধু। রানী এবং শিবানী সব সময় একসঙ্গে সময় কাটাতো। একদিন যখন রানী এবং শিবানী একসঙ্গে স্কুলে যায়, তখন তারা জানতে পারে আজকে প্রিয়ার জন্মদিন, যার কারণে সে সবাইকে ক্যান্ডি বিতরণ করছে। যখনই প্রিয়া শিবানীকে দেখতে পায়, তখনই সে শিবানীর কাছে আসে এবং বলে, আরে বাহ শিবানী, তুমি চলে এসেছো, আমি অনেক খুশি হয়েছি। আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম সেই কখন থেকে। আজকে আমার জন্মদিন, তাই আমি তোমাকে চকলেট দিতে চাই। বাকি সবাইকে তো আমি ক্যান্ডি দিয়েছি, কিন্তু তোমার জন্য বিশেষ করে আমি চকলেট নিয়ে এসেছি। কারণ তুমি আমার অনেক ভালো বন্ধু, তাই তোমার জন্য সবসময় বিশেষটাই থাকবে। আর রানী, তুমি আমাকে ক্ষমা করে দিও, কারণ তোমার জন্য একটা ক্যান্ডিও আর নেই। আমি সমস্ত ক্যান্ডিগুলো সবার মধ্যে ভাগ করে দিয়েছি, তুমি আসতে অনেক দেরি করে ফেলেছো। আরে কোনো ব্যাপার না প্রিয়া, চিন্তা করো না, ক্যান্ডি নাই তো কি হয়েছে, আমি আমার চকলেট থেকে ওকে দিয়ে দিব। কিন্তু কেন শিবানী, আমি তো চকলেট তোমার জন্য নিয়ে এসেছি, তুমি ওকে কেন দিবে? ওই গরিব রানীকে তুমি চকলেট দিও না, ও হয়তো এমন চকলেট কখনো চোখেও দেখেনি। দেখো, আমি তোমাকে দিয়েছি, তুমি খাও, ওকে দিলে আমার একটুও ভালো লাগবে না। ওর মতো গরিবের কোনো অধিকার নেই এমন চকলেট খাওয়ার। ও তো কখনো এই চকলেটগুলো মনে হয় চেখেও দেখেনি কেমন স্বাদ। আরে প্রিয়া, এ তুমি কেমন কথা বলছো? ওর কাছে হয়তো টাকা নেই, তাই বলে তুমি ওকে নিয়ে মজা করবে নাকি? আচ্ছা বাবা, ঠিক আছে, কথা বাড়িয়ে লাভ নেই। আজকে সন্ধ্যাবেলায় আমার বাড়িতে আমার জন্মদিনের অনুষ্ঠান, তাই তুমি অবশ্যই আসবে আমার অনুষ্ঠানে। ঠিক আছে প্রিয়া, কেন নয়, অবশ্যই আমি তোমার জন্মদিনের পার্টিতে আসব। শুধু তাই নয়, আমি রানীকেও সঙ্গে করে নিয়ে আসব। আরে পাগল হয়েছো নাকি? না না, তুমি ওখানে রানীকে নিয়ে আসবে না। এমনিতে ওর কাছে কোনো পোশাক নেই, আর ও যদি এইভাবে আমার বার্থডে পার্টিতে আসে, তাহলে আমার অনেক বড় অপমান হয়ে যাবে। বিনা কারণে ওকে অপমানিত করতে তুমি ওখানে নিয়ে আসবে? তোমার কি ভালো লাগবে ওকে অপমানিত হতে দেখলে? হ্যাঁ শিবানী, প্রিয়া ঠিকই বলছে, ওই বার্থডে পার্টিতে যাওয়ার আমার কোনো প্রয়োজন নেই, আর ওইখানে গেলে আমার অপমানই হবে শুধু। তাই ভালো এটাই হবে যে আমি ওর বার্থডে পার্টিতে না যাই। কিন্তু রানী, তুমি আমাদের বন্ধু, তাই গেলে তুমি আমার সঙ্গেই যাবে। আচ্ছা ঠিক আছে শিবানী, যখন তুমি ওকে নিয়ে আসতে চাও, জিদ ধরেছ, তাহলে ওকে নিজের একটা ভালো পোশাক পরিয়ে নিয়ে এসো। দেখো, এমন ছেঁড়া ফাটা পোশাক পরে যেন না চলে আসে। এমনটা বলার পর প্রিয়া সেখান থেকে চলে যায়। অন্যদিকে শিবানী এবং রানীও নিজেদের বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর রানী তার মাকে বলে, মা, আজকে সন্ধ্যাবেলায় আমি প্রিয়ার বার্থডে পার্টিতে যেতে চাই, তুমি কি আমাকে ভালো কোনো একটা পোশাক কিনে দিতে পারবে? কারণ ও আমাকে মুখের ওপরেই বলেছে যে কোনো ছেঁড়া ফাটা পোশাক পরে যাওয়া যাবে না, একটা ভালো পরিবেশসম্মত পোশাক পরে যেতে হবে।
কিন্তু দেখো মা, তুমি আমাদের বাড়ির পরিস্থিতি সম্পর্কে খুব ভালোভাবে জানো। আমাদের খাবার নিয়েই টানাপড়া হয়ে যায়। তাহলে তোমাকে পোশাক কিভাবে কিনে দিব বলো? আর এমনিতেও আজকে তোমার বাবার শরীরটা অনেক খারাপ। তাই আজকে তোমাকে যেতে হবে জমিদার বাড়িতে জমিদারের ফুল বাগানের দেখাশোনা করার জন্য। তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি খাবার খেয়ে ওইখানে চলে যাও, নয়তো জমিদার জানতে পারলে অনেক রাগ করবে। আচ্ছা মা, ঠিক আছে, তাহলে আমি শিবানীর থেকে কিছু কাপড় নিয়ে সেগুলো পরে নিব। না মা, এটা ভুল। অন্য কারো পোশাক নিয়ে পরাটা উচিত নয়। তোমার কাছে যতটুকু আছে ততটুকুতেই খুশি থাকো। দেখো, যদি এভাবেই চলতে থাকে তাহলে তোমার খুব বাজে একটা অভ্যাস হয়ে যাবে। তখন এর ওর জামা কাপড় চেয়ে পড়তে থাকবে। আর আমরা গরিব মানুষ, কখনো যদি ওর মানসিকতা পরিবর্তন হয়ে যায় তাহলে তোমাকে করা এই উপকারের জন্য ও সব সময় খোঁটা দিবে। আর তখন আমরা ওকে কি বলবো? তাই এমনটা করো না, আর নিজের কাছে যতটুকু যা আছে তাই নিয়েই খুশি থাকো। আচ্ছা মা, ঠিক আছে, তাহলে আজকে আর আমি বার্থডে পার্টিতে যাব না। এমনটা বলার পর রানী জমিদারের খেতে চলে যায় এবং সে জমিদারের বাগানের দেখাশোনা করতে থাকে। হঠাৎ করে রানীর নজর পড়ে একটা গাছের দিকে, যে গাছটা পুরোপুরিভাবে শুকনো ছিল। আরে, গাছটি তো একদম শুকনা। যদি এখন আমি গাছটির দেখাশোনা করি এবং এতে পানি দিই তাহলে এই গাছটি আবারও সুন্দর হয়ে যাবে। এমনটা বলে রানী পাশের পুকুরেই যায় এবং সেখান থেকে কলস ভর্তি পানি নিয়ে এসে সেই গাছের গোড়ায় দেয়। কিন্তু পুরো এক কলস পানি ঢালার পরেও সেখানে কিছুই হয় না। সেখানকার মাটি পুরোপুরিভাবে শুকনো ছিল, যার কারণে গাছটি শুকিয়েছিল। আর তাই রানী বারবার পানি নিয়ে এসে সেই গাছের গোড়ায় ঢালতে থাকে। এভাবে সে অনেকক্ষণ পর্যন্ত পানি দেয়। সে ভীষণ ক্লান্ত হয়ে পড়ে। ঠিক সেই সময় সেখানে শিবানী চলে আসে এবং তাকে ক্লান্ত অবস্থায় দেখে বলে, আরে, তুমি এত ক্লান্ত হয়ে গেছো কেন? এখানে কি তোমাকে পাথর ভাঙতে হচ্ছে নাকি? আর আজকে তোমার বাবা কেন আসেনি? তুমি কেন এসেছো? আরে শিবানী, কি বলবো, তোমার বাগানের এই গাছটি অনেক শুকনো ছিল। আমার মনে হয় পানি দেওয়ার অভাবে গাছটি অনেক শুকিয়ে গেছে। আমার মনে হয় গাছটির ভালোভাবে দেখাশোনা করলে গাছটি অনেক তাড়াতাড়ি সুস্থ সবল হয়ে উঠবে। তাই আমি ওই পুকুর থেকে পানি নিয়ে এসে গাছে দিচ্ছিলাম, কিন্তু পানিতে হচ্ছিলই না। এখানকার জায়গাটা অনেক বেশি শুকনো, তাই পানি ঢালতে ঢালতে আমি ক্লান্ত হয়ে গেছি। আর তাই আমি ক্লান্ত হয়ে এখানে বসে বিশ্রাম করছি। আচ্ছা ঠিক আছে, তোমার এই কাজ কখন শেষ হবে? কারণ আজকে সন্ধ্যাবেলায় প্রিয়ার বার্থডে পার্টিতেও যেতে হবে। না শিবানী, আমি যাব না, কারণ আমার কাছে পরার জন্য কোনো পোশাক নেই। তাই আমি ভেবেছি আমি ওখানে যাবই না। কিন্তু আমি কখন বলেছি যে আমি তোমাকে আমার পোশাক দিব না? তুমি আমার পোশাক পরে নিও। না শিবানী, আমার মা তোমার ড্রেস পরতে আমাকে মানা করেছে। আমার মা বলেছে অন্যের ড্রেস পরতে নেই, আমার যতটুকু আছে ততটুকুতেই সন্তুষ্ট থাকতে বলেছে। আর আমি ততটুকুতেই সন্তুষ্ট থাকবো। তাই আমি যাব না বার্থডে পার্টিতে। আর গেলে আমাকে আমার ছেঁড়া ফাটা পোশাক পরেই যেতে হবে। আর আমি ছেঁড়া ফাটা পোশাক পরে গেলে প্রিয়া অনেক রাগ করবে। আর আমি চাই না যে আমার কারণে ওর বার্থডে পার্টি নষ্ট হোক। তাই আমি যাব না, তুমি একাই যাও। আমি এসব কিচ্ছু শুনতে চাই না রানী, তোমাকে আমার সঙ্গে যেতেই হবে, নয়তো তোমাকে রেখে আমি একা একা কিভাবে যাব? এমনটা বলার পর শিবানী সেইখান থেকে চলে যায়। অন্যদিকে রানী উদাস হয়ে যায়। একটু পর সে আবারও সেই গাছের দেখাশোনা করতে শুরু করে এবং সেই গাছটিতে সার দেয়। সন্ধ্যা হতে হতে গাছটি একদম পরিপূর্ণ অনেক সুন্দর হয়ে যায়, যেটা দেখে রানী ভীষণ অবাক হয়ে যায়। আরে, এটা কিভাবে সম্ভব? এত তাড়াতাড়ি একটা গাছ কিভাবে এমন সবুজ হয়ে উঠতে পারে? এত তাড়াতাড়ি তো কোনো গাছ সবুজ হয় না, কম করে কয়েকদিন সময় নেয়। মনে হচ্ছে আমি একটু বেশি পরিশ্রম করে ফেলেছি, যার কারণে এই ফল পেয়েছি। ঠিক তখনই গাছটি বলে ওঠে, প্রিয়া, সত্যি তুমি অনেক সৎ স্বভাবের একটি মেয়ে। তাই আমি তোমার এই সেবাতে অনেক খুশি হয়েছি। কিন্তু আমি জানি যে আজকে তুমি অনেক দুঃখী আর তোমার বন্ধুর বার্থডে পার্টিতেও যেতে চাও, কিন্তু তোমার কাছে কোনো জামা নেই। তাই আমি তোমাকে সাহায্য করতে চাই আর একটা রহস্যের কথা বলতে চাই তোমাকে। তুমি এই বাগানের শেষ সীমানায় যাও, ওইখানে গেলে তুমি একটা কুয়া পাবে। যখন তুমি ওই কুয়ার কাছে যাবে, কুয়ার আলাদা একটা চমক দেখতে পাবে। কুয়ার কাছে গিয়ে তুমি আমার ব্যাপারে বলো যে ওই গাছটি আমাকে পাঠিয়েছে। তুমি এটা বললেই গাছটি সব কিছু বুঝতে পারবে এবং তোমাকে সাহায্য করার জন্য 5টা জাদুর গাউন দিবে। এটা শুনে রানী অনেক বেশি খুশি হয় এবং সে খুশি হয়ে বাগানের শেষ সীমানায় যায়। সেখানে যাবার পর সে একটি কুয়া দেখতে পায়, যেটা দেখার পর রানী বলে, সত্যি গাছটি একদম ঠিক বলেছিল। এই কুয়ার আলাদা একটা চমক আছে, যা দেখে মানুষ সহজেই চিনতে পেরে যাবে। এতটা আকর্ষণীয় কুয়া আজকের আগে আমি কখনোই দেখিনি। এমনটা বলে রানী সেই কুয়ার কাছে যায় এবং সে সেই কুয়াকে বলে,
আমাকে ওই গাছটি পাঠিয়েছে। ও আচ্ছা, তাহলে গাছটি তোমাকে পাঠিয়েছে। গাছটি এক সময় আমার বন্ধু ছিল, সে এখন আমার অনেক ভালো বন্ধু। ও যখন খুব ছোট্ট ছিল তখন আমার পাশেই ওর বসবাস ছিল, কিন্তু মানুষজন ওকে উঠিয়ে নিয়ে গিয়ে ওই বাগানে রোপণ করে দিয়েছে, যার কারণে আমাদের মধ্যে দূরত্ব বেড়ে গেছে। কিন্তু আমাদের মধ্যে এখনো অনেক ভালো বন্ধুত্ব আছে, আর আমি জানি যখন ও তোমাকে পাঠিয়েছে তখন তুমি অনেক ভালো একটা মানুষ, আর ও তোমাকে সাহায্য করতে চাই, যার কারণে তোমাকে এখানে পাঠিয়েছে। আর আমিও জানি যে এখন আমাকে কি করতে হবে। এরপর কুয়ার মধ্যে থেকে চকচকে 5টা গাউন বের হয়। গাউন 5টা তাকে দেওয়ার পর কুয়া বলে, এই নাও জাদুর গাউন। এগুলো সবগুলোই জাদুর কুয়ার গাউন, কিন্তু হ্যাঁ, এই গাউনগুলো সবগুলো তোমার মনের একটা করে ইচ্ছা পূরণ করবে। প্রত্যেকটা গাউনের থেকে তুমি একটা একটা করে ইচ্ছা পূরণ করিয়ে নিতে পারবে, তাই খুব ভেবেচিন্তে এগুলো ব্যবহার করো। হ্যাঁ কুয়া, বুঝতে পেরেছি। আমি খুব ভালোভাবে এগুলো ব্যবহার করব এবং কাউকে কষ্ট দিব না। গাউন পাওয়ার পর সে অনেক খুশি হয় এবং গাউনগুলো নিয়ে সে তার বাড়িতে চলে যায় এবং খুশি খুশি তার মাকে সব কিছু খুলে বলে। কিন্তু হঠাৎ করেই তখন তার বান্ধবী শিবানীর কথা মনে পড়ে যায় এবং সে সঙ্গে সঙ্গে একটা গাউন পরে নেয়, যা পরে তাকে অনেক সুন্দর দেখাচ্ছিল। এবং অন্য একটি গাউনের সাহায্যে সে তার বান্ধবী প্রিয়ার জন্মদিনের পার্টিতে পৌঁছে যায়। প্রিয়ার বার্থডে পার্টিতে আসা প্রত্যেকটা মানুষ রানীর দিকে তাকিয়েই ছিল, কারণ রানী অপরূপ সুন্দরী হয়ে গিয়েছিল। এটা দেখার পর শিবানী এবং প্রিয়াও ভীষণ অবাক হয়ে যায়। কিছুক্ষণ পর শিবানী এবং প্রিয়া রানীর কাছে আসে এবং বলে, আরে রানী, তুমি আমাকে কত বড় মিথ্যা কথা বললে। দেখো তোমার কত সুন্দর ড্রেস, সবাই শুধু তোমাকেই দেখছে। হ্যাঁ রানী, তুমি অনেক দামি একটা গাউন পরে এসেছো। সত্যি গাউনটি অনেক সুন্দর। আমি অযথাই তোমাকে সন্দেহ করছিলাম যে তোমার কারণে হয়তো আমার বার্থডে পার্টিতে অনেক অপমান হবে, কিন্তু তোমার জন্য বার্থডে পার্টির নাম রোশন হয়েছে। আসো আমরা সবাই মিলে একসঙ্গে কেক কাটবো। এরপর শিবানী, প্রিয়া এবং রানী 3 বান্ধবী মিলে জন্মদিনের কেক কাটে এবং তারা ধুমধাম করে পার্টি এনজয় করে। রানী পার্টিতে এত সুন্দর ডান্স করে যে সবাই শুধু তাকেই দেখতে থাকে। চারিদিকে তার প্রশংসা ছড়িয়ে পড়ে। যখন রানী পরের দিন এই কথাগুলো জানতে পারে তখন তার অনেক ভালো লাগে। আরে রানী, তুমি তো এর আগে কখনো বলোইনি যে তুমি এত সুন্দর ডান্স পারো। আমাকেও একটু শিখিয়ে দাও। এরপর শিবানীকে রানী সবকিছু খুলে বলে। সবকিছু শোনার পর শিবানী অনেক বেশি খুশি হয় এবং বলে, শিবানী, এটা তোমার ভালো মানসিকতার ফল, যেটা তুমি সব সময় অন্যের সঙ্গে ভালো ব্যবহার করে এসেছো। অযথাই তোমার দারিদ্রতা নিয়ে সবাই মজা করত। এরপর থেকে রানী হাসি খুশিতে জীবন কাটায়, কারণ তার কাছেও এখন নিজস্ব বাড়ি, গাড়ি এবং অনেক টাকা ছিল, কিন্তু সব সময় সে অন্যকে সাহায্য করত।